শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাম কংগ্রেসের নেতৃত্বরা, আমাদের এই লোকসভা কেন্দ্রের প্রার্থী আমাদের স্যার কমরেড সুকৃতি ঘোষাল এবং এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, 8:30 প্রায় বাজতে চলল, 8:20-21। আমরা শুধু আপনাদের কাছে যেটা বলতে চাই যে এই নির্বাচনে আমাদের মূলধন কি? এই নির্বাচনে আমাদের মূলধন সাহস, দেশ বাঁচানোর তাগিদ এবং আমাদের লড়ে যাওয়ার জন্য হিম্মত। এছাড়া এই নির্বাচনে আমাদের কাছে আর কোনো পুঁজি নেই। এবারে এই মূলধনটাই, পুঁজিটা কার কাছে আছে? এটা আপনাদের কাছে আছে। ছাত্র যুব আন্দোলনের একজন কর্মী হিসাবে আমরা আপনাদের কাছে কি চাইতে এসেছি? সুকৃতি ঘোষালকে শুধু ভোটে জেতান। সুকৃতি ঘোষাল ভোটে জিতে কি তার 5টা পাখনা গজাবে? সে কি 2টো ঠান্ডা ঘর পাবে, 2টো গাড়ি পাবে? কি হবে? আমরা প্রজন্মের ছাত্র যুবরা যারা বাম রাজনীতিতে একজন কর্মী হিসাবে প্রতিটা দিন কাজ করছি, আমরা আপনাদের কাছে কি দাবি করতে এসেছি? আমরা দাবি করতে এসেছি আমাদেরকে বাঁচান। আমরা বাঁচতে চাই। কেমন ভাবে বাঁচতে চাই? জঙ্গলে পশুরাও বেঁচে থাকে, কিন্তু শ্রমের উপর ভিত্তি করে আমরা যারা একদিন 4 পায়ে হাঁটতাম, লম্বা লেজ ছিল, আমরা আজকে 2 পায়ে দাঁড়িয়েছি। লেজটা আমাদের আর নেই। আমাদের আঙুলগুলো একসাথে জমাট বাঁধা ছিল। শ্রমের জন্য, নিজের খাবার নিজেদের জোগাড় করার জন্য, খাটার জন্য আমাদের আঙুলগুলো আর জমাট বাঁধা নেই। প্রত্যেক আমরা বুঝতে শিখেছি যে মুখ বুঝে মুখ নামিয়ে এই গোটা দেশের বুকে সব থেকে বেশি যারা আজকে বিপদের মুখে আছে তারা হলো পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা। কি চাইছেন আপনারা? আমরা কি করি? আমরা ভোট করি, বোম পিস্তল ধরে দিনের বেলায়, রাতের বেলায় কখনো ভোট ছিনতাই করি, আর কখনো মানুষের টাকা পয়সা ছিনতাই করি। যদি এটা চাইছেন, আমাদের বলার কিছু নেই। আপনারা কি চাইছেন? পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা কি করুন? সাদা খাতা জমা দিয়ে, ঘুষের টাকা তৃণমূলের ঘরে জমা দিয়ে আমরা একটা বেআইনি পথে চাকরি পাই? কি চাইছেন আপনারা? আমরা মাটি পাচার করি, অন্যায় পথে দাঁড়িয়ে গরু পাচার করি, বালি পাচার করি, বেআইনি কয়লা পাচার করি, নাকি মেয়ে আর বাচ্চা পাচারের কাজের সাথে আমরা নিজেদেরকে যুক্ত করি? নিদান পক্ষে কি আপনারা আমাদেরকে লটারি কেটে বেঁচে থাকতে বলছেন? যদি বলছেন, তাহলে কীর্তি আজাদ আর দিলীপ ঘোষের রাস্তা খোলা আছে, যার যেদিকে খুশি চলে যান। ভাগাড়ে যাওয়ার সময় নাকে রুমালটা চাপা দেবেন। কিন্তু যদি চান এগোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা মাথা উঁচু করে সব পথে নিজেদের গতর আর নিজেদের মেধা খাটানোর একটা স্বচ্ছতার সাথে জায়গা পান, আপনি চান বা না চান, ইভিএম মেশিনে 13 তারিখ আপনার কাছে একটাই সিম্বল অপেক্ষা করবে, সেটা হলো কাস্তা হাতুড়ি তারা আর কমরেড সুকৃতি ঘোষাল। তাই আমরা আপনাদের কাছে আবেদন করতে এসেছি, বাঁচান আমাদেরকে। যদি কথা বলার অধিকার নেই, যদি কথা বলার জন্য ভয় পাচ্ছেন, যদি যে কাজে আছেন সেই কাজে থেকে रास्ता धारे पाड़ार मोड़े चाय दुकाने, बस सिर्फ यही बात बोलने में आप लोग हिचकिचा रहे हैं कि जिन्हीं गरु दूधे सोना खुঁজে মেদিনীপুর থেকে পেলেন না, বর্তমানের গরু দুধে তিনি সোনা পাবেন না, ফলে তাকে ভোট দেওয়ার দরকার নেই। যদি এটা বলার জন্য সাহস পাচ্ছেন না, তার মানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। যদি তাসের আড্ডায় দুপুর বেলায় কাজের মধ্যে টিফিন টাইমে এটা বলার যদি সাহস না পাচ্ছেন যে কীর্তি আজাদ এতদিন পর্যন্ত বিজেপির টিকিটে দাঁড়িয়ে কোথাও বিধায়ক হয়েছেন, কোথাও নেতা হয়েছেন, কোথাও মন্ত্রী হয়েছেন, আর আজকে এসে জোড়া ফুল দিয়ে এবারেও বাড়ি খুঁজে আর তিনি ভোট চেয়ে বেড়াচ্ছেন, যদি এটা বলার অধিকার নেই, তার মানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই।
যদি সুকৃতি ঘোষালের জন্য নিজের কাজের জায়গায়, নিজের সার্ভিসের সেক্টরে, নিজের পাড়াতে গলা উঁচু করে নিজের পরিবারের ছেলে মেয়েদের জন্য সৎ পথে বাঁচার জন্য একটা রোজগারের পক্ষে কথা বলতে পারছেন না, তার মানে জেনে রাখুন গণতন্ত্র নেই। আর এইটা বাঁচানোর জন্যই পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, মহিলারা এক পায়ে এক বজ্ঞা লড়াইটা করছে, যে লড়াইটা বহুদিন শুরু হয়েছে, যে লড়াইটা বহুদিন যাবে। ওদের পায়ের নিচের থেকে জমি সরে গেছে, ওদের মানে ভাইপোর পিসির পায়ের নিচে জমিটা সরে গেছে, তাই পুলিশকে ভিডিওকে নামিয়ে পঞ্চায়েতের ভোট লুট করেছে। পৌরসভার ভোট করার জন্য তাদের সাহস হচ্ছে না, কলেজ নির্বাচন বন্ধ করে রেখেছে, স্কুলের নির্বাচনগুলো করতে দেওয়ার জন্য কোন রকম ফাঁক ফোকর খুলতে চাইছে না। সমবায় ব্যাংকে, সমবায় জায়গাগুলোতে যেটুকু নির্বাচন হচ্ছে, আমি তো মুখ্যকে বলতে পারি তৃণমূল বিজেপির খাতা খুলছে না সেখানে। অর্ডিন্যান্স কোম্পানি, গান ফ্যাক্টরি থেকে শুরু করে যে সমস্ত কলকারখানার কলিয়ারিগুলো আছে, যেখানে ট্রেড ইউনিয়নের ভোটগুলো হয়, সেখানেও কিন্তু তৃণমূল বিজেপির খাতা খুলছে না। আর শুধু এই ভয়েই ওরা পঞ্চায়েতের ভোটটা লুট করেছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে তৃণমূলের বিপক্ষে দাঁড়িয়েছে, বিপক্ষে দাঁড়িয়েছে বলেই আমরা রাজিবুলের লাশকে জানাজা দিয়েছি। পশ্চিমবঙ্গের গোটা রাজ্যের মানুষ এক বজ্ঞা হয়ে এক পায়ে দাঁড়িয়ে জান কবুল লড়ছে বলে মনসুরের সমাধিতে গিয়ে আমরা ফুল চাপিয়ে এসেছি। গোটা রাজ্যের মানুষ খেটে খাওয়া মেহনতি পক্ষে মানুষের পক্ষে লড়াই করছে বলেই রিন্টু শেখের বাড়িতে গিয়ে আজও আমরা তার বাচ্চার ছেলে দুটো, মেয়ে দুটো আর তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে সেখানকার পুলিশের কাছে বলছি যে যারা দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে খুন করে এখনো ঘুরে বেড়াচ্ছে, আর যে পুলিশ তাদেরকে ধরতে পারছে না, তার জন্য বিচারের রাস্তাতে আমরা আছি। প্রতিদিন এদের বিরুদ্ধে ঘৃণাটা তীব্র হচ্ছে, প্রতিদিন এই ঘৃণা প্রতিদিন তীব্র হবে আরো। আর আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, 24-এ তো সুকৃতি ঘোষাল জিতবে, 26-এ সরকারটাকে চিরতরে বিদায় জানাবে পশ্চিমবঙ্গের বাম ছাত্র যুবরা, আর তার সাথে গোটা রাজ্যে মেহনতি খেটে খাওয়া আর সাধারণ মানুষেরা। আর তার দিকেই চলে যাচ্ছে। কে ভালো আছে বলতে পারেন? সরকারি কর্মচারীরা দিয়ে চাইছেন, মাফ করবেন, দুটো প্রজাতি আছে, ওরা দিয়ে চাইছেন, এক পুলিশ এক বিডিও, সবার দিয়ে চাই, এই দুই বেটার কিছুতেই দিয়ে চায় না। কেন চায় না বোঝা যাচ্ছে না, কেন চায় না কিছুতেই বোঝা যাচ্ছে না। কোথাতে ইনকাম, কি করে পারছেন বেঁচে থাকতে? যে অসৎ পথে বেঁচে থাকতে পারছেন, সেই অসৎ পথে বেঁচে থাকার পর নিজের বাচ্চা ছেলে মেয়ের সামনে, পরিবারের সামনে মুখ তুলে দাঁড়াতে পারবেন তো? আর যদি নির্লজ্জের চরম সীমাটা অতিক্রম করে গেছেন, তাহলে ওয়েট 2026 পর্যন্ত। তারপরে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, সর্বমঙ্গলার এই যে মাঠে আজকে সমাবেশ হচ্ছে, তে মাথার মোড়ে 2026-এর পর যদি রিটায়ার করে গেলেন, তাহলে তাও আপনার ফাইল রাখা হবে, আর যদি রিটায়ার না করে গেলেন, তাহলে তো পেনশনের টাকা আটকে গেল। আর ফুটো বাটি নিয়ে তে মাথার মোড়ে আপনাকেও বসতে হবে। তখন কিন্তু জনগণের ঘৃণাতে থুতুটাই আপনার কাছে আসবে, আর কিছু আসবে না। কিন্তু বাকি সরকারি কর্মচারী তারা তো লড়ছে। আমি ব্যাংকে টাকা রাখলে সুদ পাবো না, কিন্তু ব্যাংক থেকে লোন নিলে আমাকে গুনে গুনে সুদ দিতে হবে। দেশ চলছে, কাদের বিরুদ্ধে লড়ছি আমরা? কেন লড়ছি? দেশটাকে বাঁচানোর জন্য। কোন দেশটাকে বাঁচানোর জন্য লড়ছি? उन लोगों का यही कहना है कि 2014 से पहले जो आजादी हम लोगों को मिला था वो भीख में मिला था। ক্ষুদিরাম বসু পিঠে চাবুকের আঘাত সইতে সইতে ভিক্ষে চাইছিলেন। ভগৎ সিংরা জেলের ভিতরে দিনের পর দিন অনশন করে ভিক্ষে চাইছিলেন। মাস্টারদা সূর্য সেনের হাত পায়ের নখগুলোকে, হাড়গুলোকে উপড়ে দিল, ভেঙে দিল, ভিক্ষে চাইছিলেন। আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, তারা যখন গোটা দেশের যুব সমাজকে এক করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা ছুটে বেরিয়ে সংগঠন করছিলেন, অর্গানাইজ করছিলেন, তখন তারা ভিক্ষে চাইছিলেন। আর আজকে দেশের সরকার 2014 পরে নতুন করে ভারতবর্ষকে স্বাধীনতা দিতে চাইছে, যে স্বাধীনতাতে শ্রমিকদের কাজের ঘন্টা 8 ঘন্টা থেকে 12 ঘন্টা চলে যাবে। নতুন করে আমাদেরকে স্বাধীনতা দিতে চাইছে, যে স্বাধীনতাতে হসপিটালের বেড থেকে মুড়ি পর্যন্ত, অক্সিজেনের গ্যাস সিলিন্ডার পর্যন্ত 18
सा आजादी का बात करते हैं যে একজন মাস্টারমশাই তিনি সমাজ গড়ার কারিগর, তিনি নতুন নাগরিক তৈরি করার জন্য নিজের এথিক্সের কাছে দায়বদ্ধ, নিজের শিক্ষার কাছে দায়বদ্ধ, নিজের চেতনার কাছে দায়বদ্ধ, কিন্তু শুধুমাত্র একটা নতুন দেশ গড়ার জন্য একটা নিচু জাতির বাচ্চা ছেলে যদি মাস্টারের কলসি থেকে এক গ্লাস জল খেয়ে নিচ্ছে, সমস্ত এথিক্স জলে ডুবিয়ে দিয়ে বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলছেন। कौन सा आजादी का बात करते हैं आप लोग? जिस आजादी में একটা মায়ের পেট থেকে তার বাচ্চাকে তার জন্মানোর ডেলিভারি ডেটের আগে তাকে বের করে নেওয়া হয় শুধুমাত্র সেই মায়ের ধর্ম মুসলিম বলে। कौन सा आजादी का बात करते हैं? যে পশ্চিমবঙ্গে 2018 সালে গোটা পশ্চিমবঙ্গের যে জেলগুলোতে 196 জন কয়েদি তারা পোয়াতি হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল। কোন স্বাধীনতার কথা বলছেন? যে স্বাধীনতাতে গোটা ভারতবর্ষের যেটা সব থেকে বেশি সত্যি আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা আমাদেরকে আমাদের দুর্বলতা বলে গুনিয়ে দিতে চাইছেন। গোটা ভারতবর্ষের বুকে 7 লাখের বেশি সরকারি পদ আজকে ফাঁকা পড়ে আছে, যে পদগুলোকে প্রতিদিন আপনারা বিলোপ করে দিতে চাইছেন। देश का पैसा से कोई कमीशन बैठता है, उस कमीशन जब रिपोर्ट देता है, उस कमीशन का यही मोटिव रहता है, उसका यही लक्ष्य, यही उद्देश्य रहता है कि যার জন্য আমি রিপোর্ট বানাচ্ছি সেটা যাতে বেঁচে যায়। আপনি রেলের জন্য 100 ডেজ অ্যাকশন প্ল্যান, আপনি রেলের জন্য বিবেক দেবরায়ের যে কোম্পানিগুলোকে, যে কমিশনগুলোকে আপনি বসাচ্ছেন, তারা আপনাকে রিপোর্ট দিচ্ছে যেগুলোকে বেঁচে দাও। 400 বেশি রেল স্টেশন বেঁচে দাও। বুড়ো মানুষরা যে ভারতবর্ষের ট্যাক্স পেয়ারদের টাকাতে আজকে রেলে যে ছাড়টা পেত, সেখানে 5000 কোটি টাকার বেশি আজকে মোদী গভর্নমেন্ট নিজেদের পকেটে ভরেছে। কোন দেশের কথা বলতে চাইছেন? যে দেশে 2011 পরে আর কোনো সেন্সাস হলো না। কোন দেশের কোন আজাদির কথা বলতে চাইছেন? যেখানে বছরে 2 কোটি বেকার ছেলে মেয়ের কাজে আপনারা প্রতিশ্রুতি দিয়ে আর আজকে বলছেন যে 2024-এ যদি সরকারটা চলে আসে তাহলে 80 কোটি মানুষকে 5 কেজি রেশনের চালের জন্য থলে নিয়ে রেশন দোকানের বাইরে দাঁড়াতে হবে। ঝুট, মিথ্যে। কোথায় বলবো এই কথা? কার কাছে বলবো? রায়না, খন্ডঘোষ, মঙ্গলকোট, কেতুগ্রাম, আউসগ্রাম। কমরেড সুকৃতি ঘোষাল বলছেন যে পাড়াতে গ্রামে যাচ্ছেন তো বলছেন আমার একটা বাড়ি নেই। তাকে গিয়ে বলবো যে বিজেপি দুদিনে 15টা বিল পাস করে নিয়েছে বিরোধী শূন্য করে। তাকে গিয়ে বলবো যে বলছে আমার বেটা 100 দিনের কাজ পায়নি বলে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে পড়ে আছে। তাকে বলবো যে বিজেপি 6 মিনিটে 18টা বিল পাস করে নিয়েছে। কার কাছে গিয়ে বলবো যে বলছে আমি 1 মাসও বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পাইনি? তাকে গিয়ে বলবো যে 146 জন এমপিকে সাসপেন্ড করে দিয়ে সিআরপিসি আর আইপিসি বইগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। কার কাছে গিয়ে বলবো যে সকালবেলা কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যাবেলা 1 মুঠো চালের জন্য, 1 মুঠো ভাতের জন্য উড়াস্ত পরিশ্রম করছে? তার কাছে গিয়ে বলবো ইলেকট্রাল বন্ড? বলবে রাখো বাপ তুমি, ভোট দিতে দিতে বুড়ো হয়ে গেলাম কিন্তু আমার অবস্থার পরিবর্তন হচ্ছে না। কেন? কারা চালাবে দেশ? কারা করবে? ওষুধের কোম্পানি ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছে মোদিকে, লটারির কোম্পানি इलेक्टोरल बॉन्ड टाका दीजिए दीदी के। कभी कभी तो ये समझ में नहीं आता है ये सरकार है या लॉटरी वाला है। अगर सरकार होता तो नौकरी देता, लॉटरी वाला है इसीलिए लॉटरी बेच रहा है। तारी बेचते आईन আছে লটারি বিক্রি করার, লটারি বিক্রি করে যে টাকা ইনকাম করছে সেই টাকা কোন খাতে খরচ হচ্ছে তার কোনো হিসাব আছে? কি হবে বর্ধমান পৌরসভার অভ্যন্তরে? লাল ঝান্ডা সরকার তো ছিল না, কিন্তু মনমোহন সিং এর সরকার 2004 সাল ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট আর বাইরে থেকে 60-62টা লাল ঝান্ডার এমপি, না তো বাংলা মাঙ্গা, না তো গাড়ি মাঙ্গা, না তো
मंत्री का डिपार्टमेंट मांगा, सिर्फ मांगा तो मांगा आरटीआई, জল জমির অধিকার, মিড ডে মিল, শিক্ষার অধিকার আর গ্রামের 100 দিনের কাজের টাকাটা সেটা যাতে গ্যারেন্টি হয় আর কাজটা গ্যারেন্টি হয় এইটা চেয়েছিল। আর কি চেয়েছিল? সাথে শহরের 100 দিনের কাজের তা চেয়েছিল। জিজ্ঞেস করুন পৌরসভার ভেতরে কতগুলো সাফাই কর্মী কাজ করছে, নির্মাণ সাথীতে কতজনকে নিয়োগ করেছেন, অনারিয়াম হেলথ সার্ভিসে কতজনকে রিক্রুট করেছেন, কত টাকা বেতন পাচ্ছে, ভিসিটি ভিএসটি তে 175 টাকা। কি কাজ? 26 দিন ছুটি, 4 দিন, 1 মে, 26 জানুয়ারি, 15 আগস্ট আর একটা দিন রয়েছে। এই 4 দিন ছুটি হলে তারা বেতন পায়, বাকি দিনগুলো যদি ছুটি হয় তাহলে নো ওয়ার্ক নো পে হয়। ছিল না একটা লেবার ওয়েলফেয়ার স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের? যারা পৌরসভাতে, পঞ্চায়েতে, হোটেলে, রেস্তোরাঁয়, বড় ওষুধের দোকানে যারা কাজ করতো তাদের একটা লেবার ওয়েলফেয়ার স্কিম ছিল। যে লেবার ওয়েলফেয়ার স্কিমে তার পিএফ হচ্ছে কিনা, তার ইএসআই হচ্ছে কিনা, সে বেতনটা ঠিক করে পাচ্ছে কিনা, সে টানা কয়েকদিন কাজ করতে পারছে কিনা, তার ওয়েলফেয়ারের, তার জনকল্যাণের জন্য স্কিম ছিল। 14 সালে মোদী গভর্নমেন্ট এলো, সবার আগে ওয়েলফেয়ার স্কিমটা তুলে দিল। শুধু এরা বিপদে পড়লো না, যে ছেলে মেয়েগুলো পিঠে ল্যাপটপ, কানে ওয়াকি টকি, পালিশ করা জুতো, মোটরসাইকেল থেকে নেমে এই সব জায়গাগুলোর অডিট করাতো, তারাও নিজেদের কাজ হারালো, কারণ এই গোটা স্কিমটা তুলে দিল। কি চাইছে দেশের সরকার? কি চাইছে? গোটা দেশে শিক্ষা ক্ষেত্রে যে রিসার্চের টাকা ছিল সেই টাকা কাটেলমেন্ট করে দিল। কোন সময়? যখন করোনা। কোন সময়? যখন দেশকে বিজ্ঞানের প্রযুক্তিতে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই সময়। কোন সময় টাকা কাটেলমেন্ট করলো? এফসিআই আরপিডিএস সিস্টেমে যখন গোটা দুনিয়ার সব দেশগুলোর মধ্যে একটা লিস্ট তৈরি হলো যে আমরা কতটা খেতে পাচ্ছি, তখন 125টা দেশের মধ্যে আমাদের নাম্বার হলো 111 নম্বরে, তখন পিডিএসএ আর এফসিআই টাকা কাটেলমেন্ট হলো। টাকা কাটেলমেন্ট 100 দিনের কাজে কখন হলো? যখন কলকারখানা বন্ধ, পোস্টাল ডিপার্টমেন্ট বন্ধ, ডিফেন্সের সেক্টরে নতুন নিয়োগ হবে না, রেলের 3 লাখ পদ স্যারেন্ডার করে দিল, 23টা ব্যাংক ছিল যে ব্যাংকগুলোকে মার্জ করে 10 থেকে 12 খানায় নিয়ে এলো, সমবায়গুলোর গোষ্ঠী বেঁচে দিল, নেই আর তারা। সেই সময় গ্রামের 100 দিনের কাজে টাকা কাটেলমেন্ট হলো। মিড ডে মিলের টাকা কখন কাটেলমেন্ট হলো? যখন প্রতিদিন এই ভারতবর্ষে 100 জনের মধ্যে 12টা বাচ্চা অপুষ্টিতে জন্মেই মরে যাচ্ছে, তখন মিড ডে মিল, আইসিডিএস, রেশনে, পুষ্টির ক্ষেত্রে যে যে টাকা বরাদ্দ সেখানে টাকা কাটেলমেন্ট হলো। কোন পুছেগা সবাল? কে জিজ্ঞেস করবে? কে বলবে? পাড়াতে, চাষের আড্ডায়, চায়ের দোকানে, টিফিন পিরিয়ডে, সন্ধ্যাবেলায়, যদি আপনারা না বলেন আমাদের বেঁচে থাকার উপায় নেই। তাই সুকৃতি ঘোষালকে জেতানোর জন্য আপনাদের কাছে ভিক্ষে করতে আসিনি, ভিক্ষে করতে এসছি আমরা যাতে সৎপথে বাঁচতে পারি তার জন্য। নইলে কিন্তু কালকে যদি আমার হাতে মদের বোতল আর এক হাতে যদি ডাং থাকে আর কোমরে যদি পিস্তল গোজা থাকে, এই দায়িত্ব কিন্তু আমাদের নয়, এই দায়িত্ব আপনাদের, কারণ আপনারা আমাদেরকে এই রাস্তায় ছেড়ে দিতে চাইছেন। তাই সাহসের উপরে ভর করে গোটা দেশ, গোটা রাজ্যকে বাঁচানোর লড়াইতে এই গোটা বর্ধমান শহরে সমস্ত মানুষকে আসার জন্য আমরা আবেদন করছি। কি মুশকিল বলুন, কারা ভোটে দাঁড়াচ্ছে? কেউ ধোঁয়াতে কারখানা খুঁজে পাচ্ছে আর কেউ গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছে। এরা ভোটে দাঁড়িয়ে এরা যাবে পার্লামেন্ট, এরা লড়াই করবে কাজের জন্য, এরা লড়াই করবে রোজগারের জন্য। সুপ্রিম কোর্টে গিয়ে হাতে পায়ে ধরেছে তৃণমূলের উকিলরা, বলছে দয়া করে এখন খোঁজ তল্লাশি করবেন না। সুপ্রিম কোর্টও হাসতে হাসতে বলেছে যে ছেড়ে দাও, এখন ভোটটা পার হয়ে যাক, নইলে ভোটের সময় গোটা মন্ত্রিসভাটা যদি জেলে চলে যায় তাহলে কি হবে? তবু এদের চোখের লজ্জা নেই, কালকে আবার সকালে বেরোবে, বলবে তৃণমূলে ভোট দাও। যে সমস্ত কর্মীরা তৃণমূল করছেন আর আমাদের মাইকের আওয়াজ একটা পার্টি অফিস অব্দি যাচ্ছে, আমি দেখে
কাছে ভাই আমাদের একটাই প্রশ্ন, যে ঝান্ডাগুলো টাঙিয়ে আর যে চেয়ারগুলো নিয়ে বাইরে হাওয়া খাচ্ছ, একবার চেয়ারটার ঝান্ডার দিকে তাকাও। এই টাকাগুলো তোমাদের চাকরি বিক্রি করার টাকাতে এই ঝান্ডা চেয়ারগুলো আসেনি তো? পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো ভবিষ্যৎকে বিক্রি করে দেওয়ার টাকাতে আসেনি তো? আর বিজেপির যে ঝান্ডাগুলো উঠছে সেগুলো দেশ বেচার টাকাতে আসেনি তো? কাদের জন্য লড়ছ? যে নেতাদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছ, সেই নেতারা কালকে তোমার আগে থাকবে না জেলে বসে থাকবে, তার কোনো ঠিক নেই। ঠিক মুশকিল। এখন তো শুভেন্দু অধিকারীও চাইছে না যে বিজেপির সরকারটা ফিরে আসুক। সিরিয়াস, আমি কোনো মজা করছি না। এখন সারদার দেবযানীর কথা মনে আছে? সুদীপ্ত গুপ্তের সঙ্গে ছিলেন দেবযানী, তার বাড়িতে সুদীপ্ত সেন, তার বাড়িতে এখন বিজেপির পার্টি অফিস হয়েছে আর সেখানে নির্বাচনী কার্যালয় হয়েছে। আর বিজেপি বলেছে যে আমি 90 দিনের মানে সরকারে আসার 90 দিনের পর নারদাতে যারা ঘুষ নিয়েছিল তাদেরকে জেলে ঢোকাবো। সেদিন থেকে শুভেন্দু অধিকারী বলছে এবারের মতো যাতে বিজেপির সরকারটা না আসে, কারণ এলে ও চলে যাবে। भाजपा का पार्टी को पश्चिम बंगाल का हर तरह का दुर्नीति उसका नजर में आता है, सिवाय नारदा का। শেষে ওই কথা বলেছে নেই। এই যে চাকরি বিক্রি হলো, সেখান থেকে বিজেপি পার্টিটা নিজেদের পাল্লা ঝেড়ে দিতে পারবেন? আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, 100 দিনের কাজের টাকা, কলকারখানা খোলা, আবাস যোজনার ঘর, আমাদের চাকরি, শ্রম কোড বিল, এই যা যা আছে, বিধানসভার ভেতরে তৃণমূলের দুর্নীতি ধরার দায়িত্ব কার ছিল? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। কে ছিলেন প্রথম চেয়ারম্যান? 2021-এর পর মুকুল রায়, বিজেপির বিধায়ক, জোড়াফুলের বিধায়ক। আপনাদেরও কোনো গায়ে লাগছে না যে আমি একজন বিজেপির বিধায়ককে জোড়াফুলের বিধায়ক বলছি, তার ওনারও নিজের গায়ে লাগছে না যে ওকে জোড়াফুল বলছে না ওকে পদ্মফুল বলছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বিজেপির বিধায়ক, বাইরে তৃণমূলের নেতা। এখন ফিরে একজন সুমন বলে পিএসসি চেয়ারম্যান হয়েছে, তিনিও তাই বিজেপির বিধায়ক, কিন্তু বাইরে এখন বড় তৃণমূলের নেতা। কে ধরবে বিধানসভার ভেতরে তৃণমূলের দুর্নীতি? কে ধরবে বিধানসভার ভেতরে যারা আলাদা করে এক্সট্রা পদ তৈরি করে নিচ্ছে শুধুমাত্র চাকরি বিক্রি করার জন্য? তারপরে তৃণমূলের পার্টি তার মুখ্যমন্ত্রী বলবে যে আমি জানতাম না। কোথায় এটা আছে যে ফিনান্স কমিটি অ্যাপ্রুভাল না দিলে নতুন পোস্ট ক্রিয়েট করা যায়? আর ফিনান্স কমিটি কোন আক্কেলে আপনার থেকে না জেনে আপনার মূল ক্যাবিনেটের সাথে কথা না বলে আর পোস্ট ক্রিয়েশনের অর্ডার দিয়ে দিচ্ছে? অন্যায় করলেন আপনি, অন্যায় করলেন আপনার এসএসসি কমিশন, আর শাস্তি পাচ্ছে গোটা রাজ্যের বেকার ছাত্র যুবরা। হ্যাঁ, অন্যায় করেছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কিন্তু তাদের কি অন্যায় ছিল যারা যোগ্যতার সাথে চাকরি পেল? কি অন্যায় ছিল তাদের? কোর্ট রায় দিয়েছে 2016 সালের প্যানেলটা বাতিল করে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই আছে সেই লড়াইয়ে আমরা রয়েছি, কিন্তু কোর্টকে তো যোগ্যতা সম্পন্ন যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা চাকরি পেয়ে 16 সাল থেকে চাকরি করেছে তাদের পাশেও দাঁড়াতে হবে, তাদের চাকরি তো ফেরত দিতে হবে, তাদের চাকরির তো কন্টিনিউশন রাখা যাবে, রাখতে হবে, তাদের তো সার্ভিস ব্রেক করা যাবে না, তাদের তো বেতন ব্রেক করা যাবে না। তাহলে অন্যায় করেছেন আপনি, আর আপনার অন্যায়ের শাস্তি যারা যোগ্যতা সম্পন্ন তাদেরকে এই শাস্তি দেওয়া যাবে না, শাস্তি পেতে হবে তাদেরকে যারা ঘুষ দিল। কিন্তু ঘুষ দেওয়ার জায়গা পেল কি করে? ঘুষ তো চা নয় যে রাস্তায় যেতে যেতে একটু চা তেষ্টা পেয়েছে তো 5 টাকা দিয়ে একটা মাটির ঘরে চা খেয়ে নিলাম,
শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাই তৃণমূলের পক্ষ থেকে কীর্তি আজাদ ভোটে দাঁড়িয়েছেন তো, নিজে মুখ থেকে বলছেন তো যে 83-তে বিশ্বকাপ খেলেছেন। যান না একবার ব্রাত্য বসুর সামনে গিয়ে বসুন, যদি বুকের পাটা আছে, আর ব্রাত্য বসুর সেই পুরোনায়নের ভাষণটা তার সামনে দাঁড় করিয়ে বলুন, যদি আপনি সত্যিকারে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের জন্য কাজ করতে চান, যে কেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন যে চাকরি আমার পার্টির ছেলেরা পাবে। আরে আপনার পার্টির ছেলেরা পাক, কিন্তু একটা বার যোগ করুন যে আমার পার্টির যোগ্য ছেলেরা চাকরি পাক। কেন করলেন? কি অন্যায় করেছিল পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা? কি অন্যায় করেছিল পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের তাদের বাপ মায়েরা? কি অন্যায় করেছিল এই পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে পড়তে পাঠানো সেই সব বাচ্চা ছেলের মা বাপরা যারা একবেলার মিড ডে মিল খেয়ে একটা স্কুলে দুপাতা পড়তে শেখায়, আর আপনি সেখানে ফেল করা মাস্টারমশাই দিদিমণিদেরকে যুক্ত করেছেন। আমরা স্যালুট জানাচ্ছি এনডিএকে, যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে, যারা আরটিআই করেছে যে এদের ওয়েমার্কশিট দিতে হবে, আর সমস্ত টাকা পয়সার খরচা তারা করছে, আর সমস্ত চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছিলেন, আমরা আপনাদেরকে বলছি এই লড়াইয়ে যদি সত্যিকারে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাতে বাঁচানোর জন্য, নিজেদের চাকরি বাঁচানোর জন্য নয়, গোটা শিক্ষা কাঠামোকে যদি বাঁচাতে চান, তাহলে আসুন আমাদের সাথে, আপনাদের চাকরি ফেরানো, আর আমরা রইব উল্টো দিকে তৃণমূল আর বিজেপি রইবে আপনাদের চাকরি আপনাদের কাছে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য। কতদূর লড়াই, সেই লড়াইটা আমরা করবো। কিন্তু গোটা পশ্চিমবঙ্গে খেটে খাওয়া মেহনতি মানুষ, আমাদের কাজ, আমাদের কারখানা, ভোट टीवी खोलिए, वहां पर सिर्फ तृणमूल और भाजपा आपको दिखाई पड़ेगा। कारखाना गेटे नहीं, खेतेर आलपथे नहीं, कॉलेजर गेटे नहीं, চাকরির জন্য অনশনে বসে থাকা সেখানে নেই, যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে তাদের বেতনের দাবি, তাদের বেতনের সুরক্ষা, কাজের সুরক্ষা সেই লড়াইয়ে নেই। कभी कभी तो वो कैलेंडर का फिल्म, वो मिस्टर इंडिया का बात जबान पर आ जाता है कि क्या हुआ। मिस्टर इंडियार কথা মনে আছে তো? অনিল কাপুর যে গ্যাজেটটা হাতে পড়তেন সেই অদৃশ্য হয়ে যেতেন, কেউ তাকে দেখতে পেত না। আজকে বিজেপি আর তৃণমূলের দল বদলের রাজনীতি, ঘুষের রাজনীতি, দেশ বেচার রাজনীতি, সংবিধানকে পাল্টে দেওয়ার রাজনীতি, গোটা দেশকে চুলার দুয়ারে নিয়ে যাওয়ার রাজনীতিতে আজকে আমাদের শিক্ষা, আজকে আমাদের খাদ্য, আজকে আমাদের চাকরি, আজকে আমাদের রোজগার, 100 দিনের কাজ, আবাস যোজনা, আমাদের সবার মাথার উপরে ছাড়, আজকে সব ওই গেজেট পড়ার মতন অদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু মিস্টার ইন্ডিয়া সিনেমাতে এটাও দেখিয়েছিল যে যতই অদৃশ্য হয়ে যাক, যদি লাল লাইট অনিল কাপুরের উপরে পড়তো তাহলে কিন্তু অদৃশ্য হয়ে যাওয়া অনিল কাপুরকে দেখতে পাওয়া যেত। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদের হারিয়ে যাওয়া কাজ, আমাদের হারিয়ে যাওয়া সম্মান, আমাদের হারিয়ে যাওয়া মা বোনেদের ইজ্জত যদি এটাকে পেতে হয়, তাহলে এই হারিয়ে যাওয়ার গ্যাজেটের উপরে লাল ঝান্ডার কাছে হাতুড়ি তারা লাল লাইটকে ফেলে দিন। সুকৃতি ঘোষাল পাখনা গজিয়ে উড়ে বেড়ানোর জন্য যাবেন না। আমাদের মাস্টারমশাই, আমাদের প্রফেসর, আমাদের লাল ঝান্ডার নেতা দিল্লির পার্লামেন্টে বাঘের বাচ্চার মতন আমাদের রোজগার, আমাদের মাথার ছাদ, আমাদের পেটের ভাত, আমাদের সম্মান আদায় করার জন্য ওনারা লড়াইটা এখানে করবেন। রাস্তার দখল আমরা ছাড়বো না। আমাদের প্রতি আপনারা ভরসা রাখতে পারেন, আমাদের পার্টির প্রতি আপনারা ভরসা রাখতে পারেন। আমরা কঠিন মাটিতে দাঁড়িয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন দেখি। তাই আমাদের সাথে এলে হয়তো অনুদানে হাত পেতে বেঁচে থাকার জায়গাটা পাবেন না, কিন্তু মাথা উঁচু করে মুষ্টি